হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে আবার একটু ফিরে আসবো স্বাস্থ্য এবং ফিজিওথেরাপির দিকে। টু বি ভেরি স্পেসিফিক, কথা বলবো সার্জারি পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব নিয়ে। কোন কোন অপারেশন বা সার্জারির পরে ফিজিওথেরাপি চিকিৎসা দরকার এবং ইমিডিয়েটলি কেন শুরু করা দরকার সেটা নিয়ে আজকে কথা বলবো। রিসেন্টলি আমি বেশ কিছু ইনকোয়ারি পাচ্ছি এবং কিছু মেসেজেস পেয়েছি যেখানে কিছু পেশেন্ট জানতে চেয়েছেন যে তাদের হয়তো কোনো না কোনো ধরনের অপারেশন হয়েছে এবং তারা এখনও বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পরও তারা এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি বা বেশ কিছু কমপ্লিকেশন ডেভেলপ করেছে এবং তাদেরকে এই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা আদৌ লাগবে কিনা, কি এক্সারসাইজ করলে ওনারা তাড়াতাড়ি সুস্থ হবেন, এ ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আমি পাচ্ছি। তো আমার কাছে এই ইনসিডেন্টগুলো থেকে মনে হয়েছে যে আসলেই সবাইকে ওভারঅল আবারও জানানো প্রয়োজন যে কি ধরনের অপারেশন বা সার্জারি হলে আপনার দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করা দরকার এবং এগুলো না করলে আপনার কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। একজনের ঘটনা বলবো যে তিনি খেলতে গিয়েছিলেন, ফুটবল খেলছিলেন এবং খেলতে গিয়ে ওনার পায়ের গোড়ালির পিছনে যে রগটা থাকে, আমরা এটাকে অ্যাকিলিস টেন্ডন বলি, তো এই রগটা বা এই দড়ির মতো জিনিসটা ছিঁড়ে যায় পায়ের গোড়ালির পেছন থেকে এবং উনি খুব বেশি দেরি করেননি। তিনি প্রায় 4-5 দিন বা 6 দিনের মাথায় সার্জারিতে যান। ঢাকার একটা পরিচিত হাসপাতাল থেকে উনি অপারেশনটা করান এবং অপারেশনের পরে তেমন কোনো ডিফিকাল্টিস ছিল না। উনি মোটামুটি সুস্থই ভালো মতোই বাসায় ফিরে যান, তাকে রিলিজ দেওয়া হয়। কিন্তু যেটা হয়েছে যে গত 2-2.5 মাস সময় পার হয়ে যাওয়ার পরেও উনি কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। ওনার পায়ের গোড়ালিটা একদম শক্ত হয়ে গেছে, স্টিফনেস ডেভেলপ করেছে, উনি এখনও পা ফেলতে পারছেন না এবং আরও বেশ কিছু কমপ্লিকেশন ডেভেলপ করেছে এবং এখনও উনি নিজের পায়ে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছেন না, ওয়েট বিয়ারিং করতে পারছেন না। আমি ওনার সাথে কথা বলি এবং বেশ কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করেছি এবং আমাকে ফিডব্যাক দেন তিনি 2-3 দিন পরে যে উনি আস্তে আস্তে আসলে ডেভেলপ করছে এবং ভালো হচ্ছে। আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। সো আরেকটা পেশেন্টের ব্যাপারে বলবো, উনিও জিজ্ঞেস করছিলেন মাইক্রোডেসেক্টমি হয়েছে, ওনার পিএলআইডি ছিল, লো ব্যাক পেইন ছিল এবং ওনার সার্জারির পরে উনি এখন কী ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা নিলে বা কী করলে উনি তাড়াতাড়ি ভালো হবেন জানতে চাচ্ছিলেন। এই ব্যাপারগুলো খেয়াল করতে গিয়ে আরেকটা জিনিস আমার চোখে লাগে বা আমি বুঝতে পারি, সেটা হচ্ছে অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। সেটা হচ্ছে যে যখন এই লিগামেন্ট বা এই টেন্ডন বা এই ধরনের দড়ির মতো জিনিসগুলো জোড়া লাগিয়ে দেওয়া হয়, সেলাই করে দেওয়া হয় অপারেশনের মাধ্যমে, তখন এরপরে যদি আমরা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে যাই তাহলে হয়তো জিনিসটা আবার ছিঁড়ে যেতে পারে বা ক্ষতি হতে পারে। তো এরকম কোনো ব্যাপারই আসলে নেই, ট্রাস্ট মি, এটা একদম একটা ভুল ধারণা। আপনার ফিজিওথেরাপিস্ট খুব ভালো করে বুঝবেন যে আসলে আপনার কোন ধাপে কোন পর্যায়ে আপনার কি ট্রিটমেন্ট, কি এক্সারসাইজ দেওয়া প্রয়োজন এবং ফিজিওথেরাপি একটা ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ বেসড, এভিডেন্স বেসড একটা চিকিৎসা ব্যবস্থা। এটাতে আপনার ভালো বই মন্দ হবে না। এবারে আসুন আরেকটু ডিটেলে চলে যাই। আমাদের যে কোনো ধরনের অর্থোপেডিক বা নিউরোলজিক্যাল সার্জারির পরই কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে। আমাদের বডিতে যে জয়েন্টগুলো রয়েছে, আমাদের শোল্ডার জয়েন্ট বা আমাদের হাঁটু বা নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এই জয়েন্টগুলোতে যে হাড়গুলো থাকে এগুলোকে কিন্তু পাশাপাশি ধরে রাখে বেশ কিছু দড়ির মতো ছোট ছোট জিনিস। এই দড়ির মতো জিনিসগুলোকে কিন্তু আমরা বলছি লিগামেন্ট বা টেন্ডন। এখন খেলাধুলা করতে গিয়ে বা স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে বা যে কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে কোনোভাবে যদি আপনার এই দড়ির মতো জিনিসগুলো ছিঁড়ে যায় বা এই লিগামেন্টগুলো, টেন্ডনগুলো পুরোপুরি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবে আর জোড়া লাগে না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সার্জারিতে যেতে হয়। এছাড়া যদি আমরা বয়স্কদের ক্ষেত্রে দেখবেন যে হাড় অনেক বেশি ক্ষয় হয়ে গেছে এবং বিশেষ করে এটা হাঁটুর ক্ষেত্রে হয়, হিপ জয়েন্টের ক্ষেত্রে হয়, যে অনেক বেশি ক্ষয় হয়ে গেছে এবং ঘষা খাচ্ছে একটা আরেকটার সাথে, অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে এবং তখন দেখা যায় যে নি রিপ্লেসমেন্ট সার্জারি, আপনারা জেনে থাকবেন অনেকে, বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করা হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যদি অনেক বেশি ইনফেকশন থাকে, টিবি থাকে বা অনেক বেশি ইনফেক্টেড থাকে কোনো জয়েন্ট, সে কিন্তু আপনার রিপ্লেসমেন্ট সার্জারিগুলো করা হয়ে থাকে। তারপরে আসুন যে যদি আপনি কখনো অ্যাক্সিডেন্টে পড়েন বা আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কোনো কিছু হয়ে যদি আপনার হাড় একদম ভেঙে যায়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হাড় ভেঙে গেলে বা ডিসলোকেশন হয়ে গেলে ক্লোজভাবেই সেটাকে ম্যানেজ করা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি ফ্র্যাকচার হয়ে গেলে, অনেক বেশি ইনজুর্ড হলে কিন্তু আপনাকে অপারেশন করে জিনিসগুলোকে আপনারা যে দেখে থাকবেন যে স্ক্রুয়ের মাধ্যমে, প্লেট এবং স্ক্রুয়ের মাধ্যমে হাড়গুলোকে আবার প্লেসমেন্ট করা হয় এবং জোড়া লাগানো হয় এবং অপারেশন করা হয়। সো এই সবগুলো ক্ষেত্রেই যেটা হয় যে আমাদেরকে বেশ কিছুটা সময় রেস্টে থাকতে হয়, আমাদের দেখা যাচ্ছে মাসেলগুলো উইক হয়ে যায় এবং যেই জয়েন্টগুলো আমরা প্লাস্টারে থাকে বা কিছু কিছু সময় আমাদের জয়েন্টগুলো রেস্টে থাকে, ইমমোবাইল থাকে,
ওই জয়েন্টগুলো যেটা হয় যে অনেক সময় অনেক বেশি স্টিফ হয়ে যায়। যদি আপনার কখনো একটা জায়গায় সার্জারি হয়, তার আশেপাশের জয়েন্টগুলোতেও কিন্তু ইফেক্ট করে এবং ওই জয়েন্টগুলোও কিন্তু স্টিফ হয়ে যায়, অর্থাৎ শক্ত হয়ে যায় বা নড়াচড়া করা যায় না। একটা জয়েন্ট যদি পুরোপুরি মুভমেন্ট করতে পারি আমরা এভাবে, তখন দেখা যাবে কি আমরা পুরো মুভমেন্টটা করতে পারছি না, দেখা যাচ্ছে আমরা এইটুকু এই পর্যন্ত মুভমেন্টের পরে আর ওঠাতে পারছি না। সেটা যে কোনো জয়েন্টের ক্ষেত্রেই হতে পারে। সো এই যে স্টিফনেস ডেভেলপ করে বা আপনার শক্ত হয়ে যায় জয়েন্টগুলো, এটা একটা কমপ্লিকেশন সার্জারির পরে। আরেকটা যেটা হয় যে আমাদের মাসেলগুলো বা মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় বা ওই লোডটা আগের মতো আর নিতে পারে না। আমাদের রিফ্লেক্স সিস্টেমে বা জয়েন্টের অনুভূতিতে কিন্তু কিছু পরিবর্তন আসে। আবার অনেক সময় দেখা যায় যে আশপাশে বেশ কিছু জয়েন্ট বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ফুলে যায়। যেমন আজকে যে এক্সাম্পলটা দিয়েছি সেক্ষেত্রে ওনার যেমন পায়ের পাতা ফুলে যাচ্ছে বারবার। সো এই ধরনের বিভিন্ন রকমের কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ করে। এই কমপ্লিকেশনগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্জারিগুলোর পরে ইমিডিয়েটলি আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে। আবার ধরুন যাদের কোমর ব্যথা রয়েছে, দীর্ঘদিন ধরে কোমর ব্যথা আছে এবং পরে দেখলেন যে আপনার প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক অর্থাৎ PLID আছে, এটা অনেকে জেনে থাকবেন যে L5S1 বা L4 L5 এর ডিস্ক বেড়ে গেছে বা নার্ভে কম্প্রেশন আছে বা নার্ভে চাপ খাচ্ছে, এই ব্যাপারগুলো অনেকেই হয়তো জেনে থাকবেন। তো তখন দেখা যায় কিন্তু একটা মাইক্রোডিসেক্টমি বা এই ধরনের বেশ কিছু সার্জারি একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেলে কিন্তু অনেক সময় সার্জারি করতে হয়। এবং এই সার্জারির ক্ষেত্রেও আপনাকে সার্জারি শেষ হওয়ার পরপরই ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে, যাতে আপনি দ্রুত নর্মাল লাইফ ফিরে আসতে পারেন, দ্রুত আবার ঠিকমতো হাঁটাচলা করতে পারেন এবং আবার যাতে আপনার এই ডিস্ক বালজিংটা আবার যাতে রিকারেন্স না হয়, মানে আবার যাতে না হয়, সেজন্য আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। এবারে আসুন অ্যাবডোমিনাল বা চেস্টে যে ধরনের সার্জারিগুলো রয়েছে সেখানেও কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অপরিসীম। আপনার অ্যাবডোমিনাল যে কোনো অর্গ্যানের বা আপনার চেস্টের কার্ডিয়াক বা পালমোনারি যে সার্জারিগুলো রয়েছে, আপনার হার্ট লাংয়ের যে সার্জারি, এই যে কোনো ধরনের সার্জারির পরেই কিন্তু আপনাকে অবশ্যই ইমিডিয়েটলি ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে। হাসপাতালে কিন্তু ভর্তি থাকা অবস্থাতেই অনেক সময় সার্জারির পরপরই ডাক্তাররা পরামর্শ করেন যে ফিজিওথেরাপি চিকিৎসা ওখানেই যেন শুরু করা হয়। এই সার্জারিগুলোর পরে যেটা হয় যে আপনার লাংয়ে কিন্তু ইনফেকশন শুরু হয়ে যেতে পারে যদি আপনি প্রপারলি ফিজিওথেরাপি চিকিৎসাটা না নেন। এছাড়াও দেখা যায় যে অনেক সময় হাঁচি কাশির সাথে তীব্র ব্যথা হয়। আবার দেখা যাচ্ছে মুভমেন্ট করতে, সামান্য উঠে বসতে বা দাঁড়াতে তো অনেক দূরের কথা, উঠে বসতেও কষ্ট হয়। বিভিন্ন রকম জয়েন্টে ব্যথা হয়। কিছু কিছু সময় দেখা যায় যে ব্লাড ক্লট হওয়ার একটা চান্স থাকে। তো এই জিনিসগুলো যাতে না হয় সেজন্য কিন্তু আপনাকে দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে। এসব ক্ষেত্রে কিন্তু প্রথমেই আপনাকে অনেক বেশি এক্সারসাইজ বা অনেক বেশি ইন্টেন্স প্রোগ্রাম কিন্তু দেওয়া হবে না। এসব ক্ষেত্রে একদম খুব বেসিক থেকে শুরু করা হয়। ধরুন ব্রিদিং এক্সারসাইজ দিয়ে, অনেক সময় স্পাইরোমিটার ইউজ করে, প্যাসিভ কিছু এক্সারসাইজ করিয়ে কিন্তু আপনাকে এক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসাটা শুরু করা হয়। আস্তে আস্তে আপনার উন্নতি হলে, ইমপ্রুভমেন্টের সাথে সাথে কিন্তু আপনার ফিজিওথেরাপি ট্রিটমেন্টের যে প্ল্যানটা সেটাও পরিবর্তন হতে থাকে প্রগ্রেসিভলি। এছাড়াও কিন্তু ব্রেনের যে কোনো ধরনের সার্জারি, যেমন আপনার যদি ব্রেনে টিউমার থেকে থাকে বা অন্য কোনো সমস্যা বা প্যাথোলজি থেকে থাকে, অথবা যদি ক্রেনিওটমি করা হয়, এসব ক্ষেত্রেও কিন্তু আপনাকে সার্জারির পরে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে। স্পেসিফিক্যালি প্রত্যেকটা সার্জারির কথা বা কন্ডিশনের কথা এই একটা ভিডিওতে তুলে ধরাটা কঠিন। তাই যদি আপনার সন্দেহ থাকে যে আমার এই সার্জারিটা হয়েছে বা হবে, এরপরে আমি ফিজিওথেরাপি চিকিৎসা নিব কিনা, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন, আপনার ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করুন। প্রত্যেকটা সার্জারির পরে কিন্তু ফিজিওথেরাপির প্ল্যানটা একদম আলাদা। যদি আপনার জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়ে থাকে তাহলে আপনার ফিজিওথেরাপির প্ল্যান একরকম। যদি আপনার লিগামেন্ট রিপেয়ার হয়ে থাকে তাহলে আপনার ফিজিওথেরাপির প্ল্যান একরকম। যদি আপনার হাড় ভেঙে গিয়ে থাকে এবং সেটাকে জোড়া লাগানো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ফিজিওথেরাপির প্ল্যান একরকম। তো প্রত্যেকটা সার্জারির পরে কিন্তু আপনার ফিজিওথেরাপির প্ল্যানও আলাদা আলাদা হবে এবং আপনার সমস্যা কতটুকু বা আপনি কি অবস্থায় আছেন সেটা অ্যাসেসমেন্ট করে আপনার চিকিৎসাটা কিন্তু অবশ্যই একদম ইন্ডিভিজুয়ালাইজড এবং একদম আলাদা হবে। তারপরও ধরুন যে স্পেসিফিক কন্ডিশন বা সার্জারির পরে কিন্তু আপনার যে এক্সারসাইজগুলো বা ফিজিওথেরাপি ট্রিটমেন্টের প্ল্যানটা লাগে সেটা কিন্তু মোটামুটি সবার জন্য একই রকম হয়। যেমন ধরুন আপনার যদি PLID থেকে থাকে বা ডিস্কের কোনো সার্জারি হয়, তাহলে কিন্তু এর পরে যে ট্রিটমেন্ট প্ল্যানটা লাগবে বা যে এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে সেটা সবার জন্যই মোটামুটি কাছাকাছি
একই রকম হবে। এই জন্য আমি চেষ্টা করব আমার ফিউচারের ভিডিওগুলোতে আলাদা আলাদা করে প্রত্যেকটা মোটামুটি কমন যে সার্জারিগুলো হয় সেগুলোর পরে যে এক্সারসাইজগুলো করতে পারবেন আপনারা, সেগুলো নিয়ে কিছু কন্টেন্ট তৈরি করার এবং সেগুলো নিয়ে কিছু অ্যাডভাইস বা ফিজিওথেরাপি ট্রিটমেন্টের প্ল্যান আপনাদেরকে সাথে শেয়ার করার। এছাড়াও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো স্পেসিফিক সার্জারি পরবর্তী ফিজিওথেরাপি প্ল্যান বা এক্সারসাইজ নিয়ে আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই কন্ডিশনগুলোকে বা সেই ট্রিটমেন্ট প্ল্যানগুলোকে আগে আপনাদের সাথে শেয়ার করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ নেক্সট উইক।